গত 25শে মে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েড হত্যার ভিডিও প্রকাশের পর এর প্রতিবাদে সপ্তম দিনের মতো বিক্ষোভ চলছে আজ। বিক্ষোভ ঠেকাতে 40টি শহরে কঠোর কারফিউ জারির পাশাপাশি রাজধানী ওয়াশিংটন সহ অন্তত 23টি অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হলেও তা উপেক্ষা করে রাস্তায় নেমে বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষে জড়াচ্ছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের মুখে নিরাপত্তার স্বার্থে হোয়াইট হাউসের মাটির নিচে একটি গোপন বাংকারে প্রায় 1 ঘন্টার মতো লুকিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন প্রেক্ষাপটে গত 1 জুন 50টি অঙ্গরাজ্যের গভর্নর ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে টেলিকনফারেন্সে বিক্ষোভকারীদের উপর বল প্রয়োগের মাধ্যমে কঠোরভাবে দমন করার আহ্বান জানান ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে 1968 সালের মার্টিন লুথার কিং এর হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্রে বর্ণবাদের বিরুদ্ধে এমন বিক্ষোভ আর কখনো চোখে পড়েনি। এই বিক্ষোভকে 2010 সালে তিউনিসিয়ায় শুরু হওয়া আরব বসন্তের সাথে তুলনা করে আমেরিকান বসন্ত হিসেবে আখ্যায়িত করছে চীন, ইরানের মতো মার্কিন বিরোধী দেশগুলো। এসব নিয়ে আলোচনায় আজ রাজকাহনে অতিথি হিসেবে আছেন সাবেক পররাষ্ট্র সচিব শমশের মোবিন চৌধুরী বীর বিক্রম, আছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির, আছেন নিউ ইয়র্কের সাপ্তাহিক আজকালের সম্পাদক জাকারিয়া মাসুদ এবং ক্যালিফোর্নিয়ার হলিউড ফরেন প্রেসের সদস্য মনোয়ার হোসেন পিয়াল। স্বাগত আপনাদের চারজনকেই আজকে রাজকাহনে। শিরোনাম ঠিক করেছি সেরা দেশের বেহাল দশা কেন। আমি জনাব জাকারিয়া মাসুদ আপনার কাছ থেকে শুরু করি। আপনারা সেখানে আছেন, আপনি এবং মনোয়ার হোসেন পিয়াল দুজনের কাছ থেকে এই বিষয়টি জানতে চাইবো যে আমরা যেটি সংবাদ মাধ্যম থেকে জানতে পারি 1943 সালে রেস দাঙ্গার পর এত কঠিন কারফিউ আর মার্কিনবাসী এমনটি দেখেনি বলে জানতে পারছি। 68 সালে লুথার কিং হত্যাকাণ্ডের পর এমন বড় বিক্ষোভও, বর্ণবাদের বিরুদ্ধে এমন বড় বিক্ষোভও নজরে পড়েনি। এবার নাকি সেটাকেও ছাড়িয়ে যাচ্ছে এমন খবর পাচ্ছি। আসলে পরিস্থিতি কেমন, কোন রকম নিরাপত্তা সংকট বোধ করছেন কিনা? জনাব জাকারিয়া মাসুদ। ধন্যবাদ আপনাকে। সংকট তো অবশ্যই চলছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে। কারফিউ জারি হওয়ার পর থেকে সাধারণ নাগরিক যারা এখনো কর্মরত আছেন, কাজে যাচ্ছেন, তারা কাজে যেতে পারছেন না, বাধা দেওয়া হচ্ছে। এবং সমস্ত যুক্তরাষ্ট্র জুড়ে যে আন্দোলন ছড়িয়ে পড়ছে, আমি যেটা মনে করছি যে এই মুহূর্তে যে আন্দোলনটি শুধুমাত্র জর্জ ফ্লয়েডের বিষয়টা না, এর মধ্যে আর অনেকগুলো ইস্যু চলে আসছে। বিকজ বর্ণবাদ যে বিষয়টা আজকে নতুন নয় যুক্তরাষ্ট্রে, বর্ণবাদ যুক্তরাষ্ট্রের জন্মলগ্ন থেকেই বর্ণবাদ হয়ে আসছে এবং হচ্ছে। গত 2014 সালে নিউ ইয়র্কে আরো একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করা হয়, সাদা পুলিশের হাতে নিহত হন। সেটাও খুব সামান্য একটা বিষয় ছিল। ওনার অপরাধ ছিল সে রাস্তায় সিগারেট বিক্রি করতো। সেটা হচ্ছে, যদিও বিষয়টা ইলিগেল, তারপরও এটা অনেকে করে। ওটাকে বলে লুসি, মিনস লুজ সিগারেট। একটা সিগারেট যদি কেউ চায় বিক্রি করতে অল্প পয়সায়, সেই বিষয়ে তাকে পুলিশ গ্রেফতার করে এবং তাকে গলা টিপে হত্যা করা হয় 2014 সালে স্ট্যাটেন আইল্যান্ডে, নিউ ইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে। এবং আপনারা জানেন যে গত যেই ঘটনাটি ঘটেছে আপনার জর্জ ফ্লয়েডের বিষয়ে, আমরা যারা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে দেখেছি যে কোল্ড ব্লাডেড মার্ডার। যে আপনি যদি পুলিশের এক্সপ্রেশনটা দেখেন, যখন পুলিশটি তার ঘাড়ে মানে মাথায় চাপা দিয়ে রাখছিল এবং তার ফেস এক্সপ্রেশন, তার হাতটা যেভাবে পকেটে ঢুকিয়ে রাখছিল, মিনস তার দেখা যাচ্ছিল যে হেসে হেসে একজন কৃষ্ণাঙ্গকে হত্যা করছেন। আজকে ডেট্রয়েট পুলিশ কমিশনার, পুলিশ চিফ বলেছেন এটা হচ্ছে কোল্ড হেডেড মার্ডার, টোটালি মার্ডার। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা নিতান্তই মার্ডার। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র আসলে বিল্ড বাই ব্ল্যাকস, মানে মূলত শুরুর দিক দিয়ে ব্ল্যাক যারা, আপনার কালো কৃষ্ণাঙ্গ যারা, তারাই কিন্তু আপনার এই যুক্তরাষ্ট্রকে তৈরি করেছে। কিন্তু তাদেরই বৈষম্য সেটি এখনো পর্যন্ত কাটছে না, এত দিন পার হবার পরেও। তারই তো প্রতিবাদ। আবারও আসবো মনোয়ার হোসেন পিয়াল, আপনার কাছ থেকে জানতে চাই পরিস্থিতি, আপনার মূল্যায়ন কেমন সেই বিষয়টি আগে জেনে নিই। যেটা জিকু উল্লেখ করেছে, বর্ণ বৈষম্য তো আমেরিকার জন্মলগ্ন থেকেই, এবং এটা বছরকে বছর ধরে বিভিন্নভাবে এই দূষণীয় জিনিসটাকে যুক্তরাষ্ট্র পরিত্রাণ করে একে পিছিয়ে ফেলে দিয়ে সামনে এগানোর চেষ্টা করেছে। কিন্তু যত লিডাররা চেষ্টা করেছে, একজন না কেউ এসে কিছুটা হলো চাপা দিয়েছে। আর বর্তমানে এই বর্ণ বৈষম্য
কে ভুলে যাওয়ার যে একটা জিনিস আমেরিকার সংবিধানে ছিল, এই জিনিসটাকে আমরা ভুলে বসেছি, যেহেতু আমাদের বর্তমানে আমাদের যুক্তরাষ্ট্রের যে প্রশাসন, এই প্রশাসন কোনো ক্রমেই বর্ণ বৈষম্য যে বিরাজমান তাকে স্বীকার তো করছে না, বরং বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে বিভিন্ন দিক থেকে। সেই জন্যই এই এত আইন পরিস্থিতির এত বাজে অবস্থা, যেখানে সাদা পুলিশরা নির্দ্বিধায় কালো বা কৃষ্ণাঙ্গ বা যে কোনো অন্য বর্ণের বা অন্য ডিফারেন্ট কালার যদি সিটিজেন দেখে, ছোট মানে মানে এমন কোনো উল্লেখযোগ্য কোনো ক্রাইম বা অন্যায় না, তাকে বড় করে এদিকে তো আগে তো জেলে ঢুকালেই চলতো, এখন জেলে ঢুকালো না, জীবন কিভাবে শেষ করা যায় সেটাই আমরা দেখতে পেলাম 25শে মে জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডের পেছনে। এবং যেটা উল্লেখযোগ্য এখানে, যে ঘটনা ঘটেছে 25 তারিখে, হ্যাঁ 25 তারিখে মানডেতে ঘটনা ঘটেছে, শুক্রবার আগে কিন্তু কোনো কিছুই কিন্তু হয়নি। যদি এই ছোট একটা ভিডিওটা সোশ্যাল মিডিয়া না যেত, তাহলে এটা অন্যান্য মৃত্যুর মতো, অন্যায় অত্যাচার মৃত্যুর মতো এই মৃত্যুটাও ধামাচাপা পড়ে যেত যদি না আসতো। এবং এতে মানে কালোদরা সহ সাদারাও, যেটা আমি লস অ্যাঞ্জেলেসে থাকি, আমাদের এখানে প্রচুর শান্তিপূর্ণ ডেমনস্ট্রেশন হয়েছে, কিন্তু আনফরচুনেটলি কিছু লুটতরাজও হয়েছে, সেটার জন্য আবার সবকিছু ডিফারেন্টলি চলে গেছে। কিন্তু সাদারাও অসম্ভব, মানে এদের কথা এনাফ ইজ এনাফ, যে এইভাবে 2020-এ এসে এখানে আপনি নির্বিচারে কোনো কারণ ছাড়া আপনি একজনকে মেরে ফেলবেন, যেহেতু সে কালো, তার কোনো বিচার হবে না। তো আইন পরিস্থিতির অবস্থা সারা আমেরিকাতে বেশি ভালো না, কারণ দুটো ভাগ একদম ডিস্টিংক্ট ডিভিশন হয়ে গেছে, যেটা হচ্ছে যে ইফ ইউ সাপোর্ট রিপাবলিকান এন্ড ইফ ইউ সাপোর্ট যে বর্তমান রাষ্ট্রপতি, এবং যদি আপনি সাদা হন, আপনি অনেক অন্যায় করে পার পাবেন। আর আপনি যদি সাপোর্ট না করেন, আপনি অন্য দলে চলে গেলেন, তার মানে আপনার জন্য হবে ডিফারেন্ট আইন এবং আপনার জন্য হবে অন্যভাবে আপনাকে ট্রিট করা হবে। which is মানুষ এখানকার সাধারণ জনগণ খুব বেশি ভীত সন্তুষ্ট আছে। এমন দেশটিকে আমেরিকানরা সেরা দেশ হিসেবে বর্ণনা করতে চান। আমি একটু জনাব শমশের মোবিন চৌধুরী, নিশ্চয়ই বিষয়টি সবার কাছ থেকে জানতে চাওয়া যে এই যে এই হত্যাকাণ্ডের প্রেক্ষিতে একটা দাঙ্গায় পরিণত হলো, সেটা কেন দাঙ্গায় পরিণত হলো? কারণ আমরা দেখছি 2019 সালেই, আমি যদি একটা পরিসংখ্যান বলি, 1014 জন পুলিশের গুলিতে নিহত হয়েছেন, এবং তার মধ্যে ম্যাপিং পুলিশ ভায়োলেন্স একটি বেসরকারি সংস্থা, তারা বলছে, তাদের জরিপে বলছে তার মধ্যে 1/3 কৃষ্ণাঙ্গ। মানে এরকম ঘটনা যুক্তরাষ্ট্রে ঘটছে, যেটি জনাব মনোয়ার হোসেন পিয়ালো বলছিলেন। কিন্তু এই ঘটনার পরে এমন দাঙ্গায় কেন পরিণত হলো, জনাব শমশের মোবিন চৌধুরী, কি মনে হয়? ধন্যবাদ। দেখেন, আমি সর্বশেষ ঘটনাটা নিয়ে আমার বক্তব্য শুরু করি। সেটা হচ্ছে এই যে ডেরেক শোভেন, যে মিনিয়াপলিসের যে পুলিশ সদস্য, যিনি এই ওলফকে গলায় তার হাঁটু গেড়ে তাকে হত্যা করলেন, সে প্রকাশ্যে একজন ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। প্রকাশ্যে পুলিশে আইন শৃঙ্খলা কর্মকর্তা হয়েও, সদস্য হয়েও উনি প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। ডোনাল্ড ট্রাম্পের সর্বশেষ মিনিয়াপলিসের জনসভায় উনি মঞ্চে ছিলেন ডোনাল্ড ট্রাম্পের পাশে, এবং কপস ফর ট্রাম্প নামে একটা সংগঠন উনি তৈরি করেছেন, যেটা নেতৃত্ব উনি দিচ্ছেন। এই শোভিন কিন্তু ডেরেক শোভিন শুধু একজন ব্যক্তি নয়, উনি একটি চিন্তাধারার প্রতিনিধি। সে চিন্তাধারাটা হচ্ছে যে এটা শ্বেতাঙ্গদের দেশ, এখানে আমরা ছাড়া অন্য কাদের কোনো অধিকার থাকতে পারে না। এবং এই ইতিহাসটা দুজন উল্লেখযোগ্য ব্যক্তি খুব সুন্দরভাবে, পরিষ্কারভাবে, স্পষ্টভাবে বলেছেন। একজন হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, গত দুই একদিন উনি কত বক্তব্য দিয়েছে, এবং নিউ ইয়র্কের গভর্নর কুওমো। এই যে তাদের মনোজগতে যে বর্ণ বৈষম্যটা যেটা বিরাজ করছে, এটা আবার এই 25শে মে আবার একটি ঘটনার মাধ্যমে প্রতিফলিত হলো। কারণ আপনার প্রশ্ন হচ্ছে যে এটা দাঙ্গায় কেন পরিণত হচ্ছে। সহিংসতা কেউ পছন্দ করে না, সহিংসতাকে কেউ সমর্থনও করতে চায় না। কোন চিন্তাশীল ব্যক্তি এই ধরনের সহিংসতাকে কোনোভাবেই মেনে নিতে পারে না, এবং বারাক ওবামা নিজেও বলেছেন, গভর্নর কুওমো একইভাবে বলেছেন। কিন্তু যারা এই সহিংস করছে, আমি
অবশ্যই তাদের সমর্থন করি না। আশা করি শান্তিপূর্ণভাবে এবং ব্যালট বক্সের মাধ্যমে আপনাদের যে ক্ষোভ এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বিরুদ্ধে সেটা নভেম্বর মাসে আপনি করবেন। কিন্তু এতটা ঘটনার পরে যখন লোকে দেখে কোনো বিচার হচ্ছে না, এই কৃষ্ণাঙ্গ হত্যার কারণ যারা করছেন, এই শ্বেতাঙ্গ পুলিশ বিরোধী বা অন্যদের বিরুদ্ধে কোনো ধরনের বিচার হচ্ছে না, তখন মানুষের ক্ষোভ আর তারা শান্তিপূর্ণভাবে ধরে রাখতে পারে না। আমি আশা করব যে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার যে আহ্বানটা নানা দিক থেকে এসছে, যেটা আমি জানি আমার যুক্তরাষ্ট্রের যে দুই বন্ধু কথা বলছেন ওনারাও চাইবেন যে শান্তিপূর্ণভাবে আপনার এই প্রতিবাদটা প্রকাশ করেন এবং নভেম্বর ইলেকশনে সেই প্রতিবাদটা আরো প্রকাশ করেন। কিন্তু আপনি যখন দেখেন আরেকটি শহরে একজন কৃষ্ণাঙ্গ FBI অফিসার সে একটা রেস্টুরেন্টে টেরেসে বসে কফি খাচ্ছিল, কিন্তু FBI একজন কর্মকর্তা, তাকে আরো 3 জন শ্বেতাংশু পুলিশ এসে তার পরিচয় চাইলো। সে বলে, তোমরা আমার পরিচয় চাওয়ার কে? বলে, না আমি তোমার পরিচয় চাই। সে বলে, পরিচয় দিব না, তোমরা কাগজপত্র কেন তোমরা পরিচয় চাচ্ছ? কথা না শুনে তাকে হ্যান্ডকাফ করানো হলো। তখন সে বলল, এই কৃষ্ণাঙ্গ FBI এজেন্ট বলল যে তোমরা আমার পরিচয় চাচ্ছ, আমার ডান পকেটে খুঁজে দেখো, আমার পরিচয় পত্র পাবে। ডান পকেটে খুঁজে বের করে দেখো সে FBI এর একজন কর্মকর্তা। তখন তাকে ছাড়া হলো। তো এটা কিন্তু, আমি বলছি না যে এটা সারা আমেরিকায় সবসময় ঘটছে, কিন্তু এই বর্ণ বৈষম্যের কথা যে কথাটা বললেন ক্যালিফোর্নিয়া থেকে আমাদের বন্ধু, সেটাই কিন্তু যুক্তরাষ্ট্রে বর্তমানে বাস্তব। এবং এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর কারণে, বিশেষ করে নর্থ ক্যারোলাইনা শার্লটসভিলের ঘটনার পরে উনি যেভাবে এই যারা রীতিমতো প্রকাশ্যে বর্ণ বৈষম্যের পক্ষে অবস্থান নিয়েছিল, মার্চ করছিল, বলছিল এটা আমাদের দেশ, তোমরা দেশ থেকে বেরিয়ে যাও, ইহুদিদের বিরুদ্ধে বলছিল, কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে বলছিল, তাদেরকে ডোনাল্ড ট্রাম্প প্রথমে কিন্তু সমর্থন দিয়েছিলেন আকার ইঙ্গিতে, পরে অবশ্যই তিনি অবস্থান পরিবর্তন করলেন। কিন্তু ট্রাম্পের সমর্থক, আমি বলছি না ট্রাম্পের সব সমর্থক রেসিস্ট বা বর্ণবাদ, কিন্তু যুক্তরাষ্ট্রে যারা বর্ণবাদে বিশ্বাসী তারা সকলেই ট্রাম্পের সমর্থক। জি, তিনি নিজেই শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ, আপনি যেটা বলছেন, বা হোয়াইট সুপ্রিমেসির অনুসারী। আমি জনাব এম হুমায়ুন কবির আপনার কাছ থেকেও এই বিষয়টি জানতে চাই যে আসলে এখন তো করোনার সময়, সবাইকে ঘরে থাকতে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ভয়াবহ পরিস্থিতি, সেখানে ঘরে না থেকে বিক্ষোভে নেমে পড়লো, দাঙ্গায় রূপান্তরিত হলো। আপনার মূল্যায়ন কি, কেন এমনটি হচ্ছে? আপনার পর্যালোচনা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের 3 জন বিজ্ঞ আলোচক ইতিমধ্যেই বিষয়গুলোকে নিয়ে এসেছেন। আমি একটু ভেতরে গিয়ে যদি দেখি, 3টা কারণ আমার কাছে মনে হয়। আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে 1964 সালে আপনি যদি বলেন নাগরিক অধিকার আইন যেটা হয়েছে, তারপর থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম অধিকার স্বীকৃত হলেও সামাজিক পর্যায়ে, সাংস্কৃতিক পর্যায়ে এবং রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামো, এই জায়গাগুলোতে কিন্তু এখনো সেই পরিবর্তনটাকে যথাযথভাবে বাস্তবায়িত করা যায়। কাজেই একটা প্রাতিষ্ঠানিক বর্ণবাদী ব্যবস্থা এখনো কিন্তু আছে এবং এটা সবার বক্তব্যের মধ্যে দিয়ে এসেছে। কাজে এটা সামনাসামনি দেখা যাবে না, আইনগতভাবে পাওয়া যাবে না, কিন্তু আপনি কালচারাল ইন্টারাকশনে গেলে, পলিটিক্যাল ইন্টারাকশনে গেলে এই বিষয়গুলো উঠে আসে। এবং আপনি মানে ইন্টার রেস রিলেশনশিপ, যেটা সাদা কালো এবং অন্য বর্ণবাদী সাদাদের সাথে অন্য রঙের মানুষদের আচার আচরণ দেখলে কিন্তু সেই জিনিসটা স্পষ্ট হয়। তো কাজেই এটা একটা এক ধরনের রোগ বা ডেফিসিয়েন্সি আপনি বলতে পারেন, সোশ্যাল ডেফিসিয়েন্সি। এটা বহুদিন ধরে আছে এবং এই স্ট্রাকচারাল ডেফিসিয়েন্সিতে বা স্ট্রাকচারাল হ্যান্ডিক্যাপ থেকে বেরোনোর জন্য বিভিন্ন সময়তে চেষ্টা হচ্ছে, কিন্তু সেখান থেকে এখনো পুরোপুরি বেরোনো যায়নি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আমার ধারণা, আমি অনেকদিন সময় কাটিয়েছি ওখানে, সেই সুবাদে আমার মনে হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট থেকে দেখে যে গত 10-15 বছরে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে কতগুলো ফান্ডামেন্টাল পরিবর্তন। যেমন একটা পরিবর্তন বলি আপনাকে, প্রেসিডেন্ট ট্রাম্প 7-8 সালের অবস্থা যখন ইকোনমির অর্থনীতি যখন ডিপ্রেশনে চলে যায়, তখন কিন্তু ব্যাপকভাবে নিম্ন বর্গের মানুষ, যারা অর্থনৈতিকভাবে নিম্ন বর্গের মানুষ, তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ধনীরা হয়েছিল, কিন্তু বেশি হয়েছিল গরিব নিম্ন বর্গের অর্থনৈতিক গোষ্ঠী।
এবং তারই ফলশ্রুতি হিসেবে কিন্তু আপনি দেখতে পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উত্থান, যেখানে 68% হোয়াইটস, বারাক ওবামার উত্থান, সেখানে 68% হোয়াইটস এবং অন্যান্য বর্ণের মানুষ যারা তারা তাকে সমর্থন দিয়েছিল। এবং রাজনৈতিক পাল্লাটা যদি বলেন একটু লেফট অফ দ্য সেন্টার, একটু বাঁয়ের দিকে ঝুঁকে গিয়েছে। কিন্তু যেহেতু এটা প্রাতিষ্ঠানিক সমস্যা, প্রেসিডেন্ট ওবামা কিন্তু যথেষ্ট পরিমাণে যেটুকু সংস্কার করা দরকার ছিল সেটা করতে পারেননি। কারণ তিনি প্রেসিডেন্ট হলেও তার যে প্রাতিষ্ঠানিক কাঠামোটা, সেখানে কিন্তু পুরনো ধ্যান ধারণা, পুরনো কায়দা কানুন এগুলো কিন্তু প্রচলিত ছিল। প্রেসিডেন্ট ওবামার আমলটার অবস্থাটার রিয়াকশন হিসেবে কিন্তু আমরা পেয়েছি প্রেসিডেন্ট ট্রাম্পকে, যেখানে আমরা দেখছি এই পলিটিক্যাল সুইংটা আবার ডান দিকে হয়েছে। এবং ফলে ডোনাল্ড ট্রাম্প, যেটা অ্যাম্বাসেডর শামসুল চৌধুরী বলছিল, যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এসে তিনি শ্বেতাঙ্গ চেতনাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন। এবং এখানে হোয়াইট সুপ্রিমেসিস্ট গ্রুপ যাদেরকে বলা হয়, ইনক্লুডিং কে, যাদেরকে বহু বছর ধরে বেআইনি ঘোষণা করা হয়েছিল, তারাও কিন্তু আস্তে আস্তে এই পলিটিক্যাল প্ল্যাটফর্মের মধ্যে জায়গা করে নিচ্ছে। এখন আজকে যেটা আপনি দেখছেন, এই আবার কিন্তু আমরা আরেকটা ধাক্কা দেখছি, যে সমাজের সাধারণ মানুষ যারা বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের মানুষ, তারা কিন্তু আবার এই ফ্লয়েডের মৃত্যুটাকে ধরে তাদের মধ্যে একটা বিস্ফোরণ এসছে। এবং এখানে দুটো প্রক্রিয়া আমরা লক্ষ্য করছি। একটা হচ্ছে যে মূলত কিন্তু শান্তিপূর্ণভাবে বিক্ষোভ হচ্ছে আমেরিকার প্রতিটা, এবং সেটাই কিন্তু প্রধান বিষয়। কারণ শান্তিপূর্ণ বিক্ষোভের মধ্য দিয়ে তারা তাদের বক্তব্যটাকে তুলে আনছে, তারা বিচার চাইছে, তারা সমতার কথা বলছে, আর বৈষম্যের বিরুদ্ধে কথা বলছে। এই বক্তব্যগুলো কিন্তু পরিষ্কারভাবে এসছে। এর পেছনে কিন্তু কিছু লোক যারা সুযোগ সন্ধানী, তারা কিন্তু এই লুটপাটের মধ্যে গেছে। এখন আমরা যেটা দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ওই শান্তিবাদী জায়গাটার কথা একটুখানি বলেছেন, কিন্তু তিনি মূলত ভায়োলেন্স যেটা হয়েছে সেই জায়গায় তিনি। আমি একটা বিরতি নিয়ে আসি জনাব হুমায়ুন কবির। আমি আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ট্রাম্প প্রশাসনের ভূমিকা এই বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেটি নিয়েও একটু কথা বলতে চাই। পুলিশের ভূমিকা কেমন যুক্তরাষ্ট্রের এই বিক্ষোভকে কেন্দ্র করে? একটা বিরতির পরে নিশ্চয়ই ফিরছি আলোচনায়, রাজকাহনে ফিরছি। ফিরলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। যে প্রশ্নটি বিরতির আগে করব বলে বলছিলাম, জনাব শমশের মোবিন চৌধুরী, ট্রাম্পের ভূমিকা, প্রেসিডেন্ট হিসেবে তার ভূমিকা কিভাবে দেখছেন? তিনি 50টি অঙ্গরাজ্যের গভর্নরদের সাথে টেলিকনফারেন্সে তাদের দুর্বলতার কথা বলছেন, এই ব্যর্থতা বা মানে এই দাঙ্গা বিক্ষোভ নিয়ন্ত্রণে দুর্বলতার কথা বলছেন আরো কঠোরভাবে, আরো আগ্রাসীভাবে দমন করার জন্য। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং এভাবে কি এরকম বিক্ষোভ নিয়ন্ত্রণে আনা যায় কি? দেখেন, জনাব হুমায়ুন কবির যে কথাটা বললেন, যে অধিকাংশ বিক্ষোভ কিন্তু শান্তিপূর্ণ। কতিপয় জায়গায় দেখা যাচ্ছে যে দাঙ্গা হচ্ছে, সহিংসতা হচ্ছে, এবং ট্রাম্প কিন্তু সেদিকেই উনি নজরটা ওদিকে ঘোরাতে চাচ্ছেন ওনার ভোটারদের কাছে। এবং উনি বলেছিলেন যে when the looting starts, the shooting starts, মানে উনি গুলি করে এদিকে থামাবেন। আজকে আমি একটা CNN এর একটা ভাইরাল রিপোর্ট দেখছিলাম ক্রিশ্চিয়ান আমানপুরের, টেক্সাস রাজ্যের যে, এবং টেক্সাস ইজ এ রেড স্টেট, মানে এটা সাধারণত রিপাবলিকানদের নিয়ন্ত্রিত রাজ্য। সেখানকার যে পুলিশ প্রধান, তিনি ক্রিশ্চিয়ান আমানপুরের একটা ইন্টারভিউতে বলেছেন, তখন আমরা জিজ্ঞেস করলেন যে আপনার ট্রাম্পের প্রতি কি আপনার পরামর্শ। উনি বললেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্প, উনি কিন্তু কর্মরত পুলিশ কর্মকর্তা, উনি বলছেন আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে বলবো, আপনি যদি গঠনমূলক কোনো প্রস্তাব না দিতে পারেন তাহলে আপনি মুখ বন্ধ রাখেন। অর্থাৎ উনি প্রকাশ্যে বলে দিচ্ছেন, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন যে ট্রাম্পের ভূমিকাটা আরো বেশি ক্ষতিকর, মানে আরো বেশি ক্ষতি করছে, এই পরিস্থিতিকে আরো অবনতির দিকে মানে ঠেলে দিচ্ছে। সেটাই কিন্তু ট্রাম্প চাচ্ছেন। ট্রাম্প তার ইলেকশন দেখাবেন, দেখো এই কালোরা এইভাবে তারা দাঙ্গা করে, তাদের দোকানপাট ভাঙে, তারা এখানে বোম মারে, ব্যাংকে আগুন দিচ্ছে, এদের থেকে যদি রক্ষা চাও তাহলে আমাকে ভোট দাও। এবং সেই এপিলটা কিন্তু ওনার যে সমর্থক, এদের মধ্যে কিন্তু একটা ভালো একটা দানা বাঁধার সম্ভাবনা আছে। তো ট্রাম্পের ভূমিকাটা, রাষ্ট্রপতি প্রেসিডেন্টের ভূমিকা হবে যে শান্তি নিশ্চিত করা।
আপনার তাই কি না? মনে হয় ট্রাম্প আপনি- যে উদ্দেশ্যে এটি করছে বলে আপনি বলছেন সেটি সফল হবে, মানে নির্বাচনে কি এর একটা বেনিফিট পাবেন? কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে কালোদের সাথে সাথে শ্বেতাঙ্গরাও, একটা বড় অংশ শ্বেতাঙ্গরা তারা বিক্ষোভরত। হ্যাঁ, সেটাই বললাম যে এটা কতদূর এটা ওনার জন্য লাভ বয়ে আনবে নভেম্বরে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কারণ জানি না ওনার যে বেস যেটাকে বলা হয়, সেই বেসের কোনো ধরনের কিন্তু এখনো পর্যন্ত কোনো নম্রতা আমরা এখনো দেখিনি। ট্রাম্পের প্রতি সমর্থন কিন্তু এখনো রয়েছে। জনাব হুমায়ুন তো কবির, এটা- আপনার কাছ থেকে এই বিষয়টি একটু শুনে নেই যে আসলে ট্রাম্প প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন, এবং নির্বাচনে আপনিও বলতে শুরু করেছিলেন, নির্বাচনের প্রভাব পড়বে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার যেটা বললেন খুবই সত্যি কথা। আসলে প্রেসিডেন্ট ট্রাম্প গত প্রায় 2 মাস ধরে কিন্তু প্রেসের দিক থেকে বা পাবলিক ওপিনিয়নের দিক থেকে একটা বেকায়দা অবস্থায় চলে গিয়েছেন বিকজ অফ দ্য কোভিড ভাইরাস। যেটা হয়েছে প্রায় 1 লাখের উপর আমেরিকান মারা গেছে, এবং তিনি সময় মতো উদ্যোগ নেননি, নিলে কিছু জীবন বাঁচত। এবং তিনি এমন সব কথা, এটাকে লাইসল ইভেন্ট বলে বলছে, যে উনি লাইসল খাওয়ার জন্য বলছেন লোকজনকে, এরপরে কিন্তু মানুষজন হতাশ হয়ে গেছে, আরে কি কথা বলছে। তো উনি এখন চিন্তা করছেন এই সুযোগটাকে তিনি কাজে লাগাতে চাইছেন। কিন্তু এখন কথা হলো যে এই সুযোগটা কি শুধু ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন, নাকি এর পেছনে আরো বড় কারণ আছে, সেটা আমাদের বুঝতে হবে। আমার কাছে মনে হয় যে দুটো বড় কারণ এর পেছনে কাজ করছে। একটা হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন, এই কোভিডে যে 1 লাখের উপর মানুষ মারা গেছে, তার মধ্যে 40% লোক কিন্তু আফ্রিকান আমেরিকান ডিসেন্টের, অর্থাৎ আমরা যাদেরকে খ্রিস্টান জনগণ বলি। মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার 14% হচ্ছে তারা, আর তাদের মৃত্যুর হারের 40%। কাজে এটা কিন্তু আপনার মনে রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে অশ্বেতাঙ্গ গোষ্ঠী যারা আছে, সকলের কাছে কিন্তু এটা দৃশ্যমান যে এখানে ডিসপ্রপোর্শনেটলি এই গ্রুপ অফ পিপল ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং অন্যান্য যারা আপনি বলতে পারেন অন্যান্য কমিউনিটিস গুলো, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, চিকিৎসা সেবা যারা পায় না, এবং যারা হয়তো অন্যান্য অসুবিধার মধ্যে আছে, সেই গোষ্ঠীগুলি কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই কোভিড এর কারণে। এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতার বিক্ষোভটা বা ক্ষোভটা কিন্তু মানুষের মনের ভিতরে আছে। দ্বিতীয় যেটা হচ্ছে, প্রায় 40 মিলিয়ন আমেরিকান, 4 কোটির উপর মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ এখন বেকার। এই 4 কোটি মানুষ বেকার, মানে তার মধ্যে একটা বড় অংশ ধরে নিতে পারেন যে যারা নিম্ন অর্থনৈতিক ভাবে নিচের দিকের মানুষ, তারাই বেশি এফেক্টেড হয়েছে। এবং আমি এখানে বসেই বুঝতে পারছি এর মধ্যে একটা বড় অংশ কিন্তু অশ্বেতাঙ্গরা আছে। তার কারণ অশ্বেতাঙ্গরাই কিন্তু সাধারণত নিচের লেস ম্যানেজারিয়াল কাজগুলো, যেগুলো ম্যানেজমেন্টের নিচের দিকের কাজগুলো তারা করে, এবং এরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সার্ভিস সেক্টরের বেশিরভাগ কাজ কিন্তু এই ধরনের লোকেরা করে থাকে। বলা বাহুল্য যে এর মধ্যে এরাই, শ্বেতাঙ্গ বলে, কৃষ্ণাঙ্গ বলেন, হিস্পানিক বলেন, এরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনি যেখানে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের মধ্য দিয়ে এই জিনিসটার উৎপত্তি হয়েছে, সেখানে আপনি যখন আবার বল প্রয়োগের কথা বলেন, এটা তো কাউন্টার প্রোডাক্টিভ হবে। যেটা অ্যাম্বাসেডর চৌধুরী একটু আগেই বললেন, পুলিশ বলছে যে আপনার যদি কোনো গঠনমূলক বক্তব্য না থাকে তাহলে আপনি চুপ থাকুন। এবং গতকাল উনি হোয়াইট হাউসের ঠিক উল্টো দিকে সেন্ট জন চার্চ আছে, ওখানে তিনি গিয়ে উনি যে ওনার সেলার মধ্যে লুকিয়েছিলেন, সেটা থেকে মানুষের দৃষ্টিকে একটু অন্যদিকে নেবার জন্য তিনি বেরিয়ে এসে ওখানে গিয়ে বাইবেল নিয়ে দাঁড়িয়েছেন। সেই চার্চের যিনি প্রধান, তিনি বলেছেন এটা তো একটা মক্কারি জোক। তিনি কোনোদিন চার্চে আসেননি, তিনি চার্চের আমার পারমিশনও নেননি, তিনি চার্চের সামনে এসে একটা বাইবেল নিয়ে দাঁড়িয়ে ফটো অপরচুনিটি করতেন। কিন্তু যুক্তরাষ্ট্রে এখনকার গল্প সিচুয়েশন মানুষ এগুলি দেখতে চায় না, মানুষ এগুলি পছন্দ করছে না। এখন যেটা দরকার এই বিষয়টি জনাব, এখান থেকে যে এই বিষয়টি মানুষ পছন্দ করছে না, কিন্তু আবার তার সমর্থকদের মধ্যেও মানে সমর্থনেও ঘাটতি পড়ছে কিনা সেই বিষয়টি বোঝা যাচ্ছে না। জনাব মনোয়ার হোসেন পিয়াল, আসলে কি অবস্থা, মানে ট্রাম্পের সমর্থনে কোনো ঘাটতি পড়ছে কিনা, এটি একটা প্রশ্ন আলোচনা থেকে উঠে আসছে। আর পুলিশের ভূমিকাটা কেমন সেখানে, কারণ আমরা অনেক জায়গায় দেখছি পুলিশ এখন আবার সমর্থন করে অনেক জায়গায় বিক্ষোভরতদের সমর্থনও যোগাচ্ছে। ট্রাম্পের সমর্থক যদি বলতে চান, আমি মোদ্দা কথা বলবো, অশিক্ষিত যারা যুক্তরাষ্ট্রের ন্যূনতম লেখাপড়া যাদের জানা নেই, তারা চোখ বন্ধ করে ট্রাম্পকে সাপোর্ট করছে। আর হচ্ছে যেখানে রেস কার্ডটা খুব বেশি এফেক্টিভ, যেটা হচ্ছে ট্রাম্প সাদা। আমি নর্থ ক্যারোলাইনা ডিসেম্বরে গেলাম, আমার উবার ড্রাইভার আমাকে বলল তার সঙ্গে তার পরিবারের সম্পর্ক ছিন্ন হয়েছে, কারণ তার পরিবারের সবাই ট্রাম্পকে সাপোর্ট করে, সে সাপোর্ট করে না। এবং
তারা বলা হলো যে প্রতি রোববারে যে চার্চে যায়, চার্চের যে ফাদার সারমনে বলতেছে যে আফটার 8 years অফ ডার্কনেস, বারাক ওবামার 8 বছরের কালো অধ্যায়ের পরে গড নাকি ট্রাম্পকে পাঠিয়েছে অ্যাজ দ্য মেসায়া। সো এটাই যদি কারো মনের মধ্যে আপনার বিদ্যমান আপনার যদি বিশ্বাস যদি এটাই থাকে যে ট্রাম্পকে পাঠিয়েছে উপর থেকে টু সেভ অ্যান্ড সেভিয়ার দ্য কান্ট্রি, তাহলে আপনি ট্রাম্প যা বলে তাই ওদের জন্য ঠিক। সেই যে ট্রাম্প তো নিজে চিন্তা করে না করে কথা বলার আগে, মুখ খোলার আগে তো শি ডাজন্ট থিঙ্ক যে আমি যে কথাটা বলছি আমার এই কথাটা কতটুকু এফেক্টিভ সারা আমেরিকার উপরে, সারা দুনিয়ার ইকোনমির উপরে, সবকিছুর উপরে। কিন্তু সেই মুখ খোলার আগে তো তাকে অ্যাডভাইজার বারবার বলেছে প্লিজ, এই যে সংসদ যেটা বললেন যে ওই হিউস্টনের আর টেক্সাসের পুলিশ চিফ কিছু কিছু না বলাই আপনার জন্য শ্রেয়, কিন্তু সেই কথা শুনে না। তো ট্রাম্প সাপোর্টাররা 90% অফ ট্রাম্প সাপোর্টাররা হচ্ছে তাদের লেখাপড়ার মানে আশপাশ দিয়ে নেই, দে আর নট এডুকেটেড, দুনিয়ার অন্য কিছু দেখে না, ফক্স নিউজ দেখে এবং এটাই মনে করে দিস ইজ হাউ দ্য কান্ট্রি ইজ রানিং। কিন্তু বড় শহরগুলোতে গেলে আপনি দেখবেন যেমন শ্বেতাঙ্গ, মানে কালোদের সঙ্গে শ্বেতাঙ্গরা একদম কাঁধে কাঁধ মিলিয়ে ভদ্রভাবে ডেমনস্ট্রেশন করেছে, ওরা যে বিক্ষোভ করেছে, ওরা যে বিভিন্ন জায়গায় যে অবস্থান করেছে শান্তিপূর্ণভাবেই এই বিক্ষোভগুলো করেছে যাতে ওদের বক্তব্যটা প্রকাশ পায়। যে এইভাবে কালোদেরকে একের পর এক অন্যায় করে হত্যা করা, এটা যুক্তরাষ্ট্রের মাটিতে হবে না, হওয়া উচিত না, এটাই হলো তাদের একমাত্র বক্তব্য। স্পষ্ট। জনাব জাকারিয়া মাসুদ, একটু পুলিশের ভূমিকাটা সম্পর্কে একটু জানতে চাই। জনাব জাকারিয়া মাসুদ, পুলিশ এখন কেমন ভূমিকায় আছে? যেমন হিউস্টনের পুলিশ প্রধানের কথা আমরা জানছি, সেখানে সেরকম বক্তব্য আসছে যে ট্রাম্পকে মুখ বন্ধ করে রাখতে বলছেন। অনেকখানি আমরা দেখছি পুলিশ সহযোগিতা করছে বা সমর্থন যোগাচ্ছে, সঠিক শব্দটা হয়তো সমর্থন যোগাচ্ছে এমন বিক্ষোভে। সার্বিকভাবে পুলিশ এর ভূমিকা কিভাবে মূল্যায়ন করছে? ধন্যবাদ আপনাকে আবারও। আমরা যা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ ডোনাল্ড ট্রাম্প যে ইনস্ট্রাকশন দিচ্ছেন সেই ইনস্ট্রাকশন পুলিশ আসলে কিন্তু দিচ্ছেন না। কারণ এই মুহূর্তে যদি পুলিশ ট্রাম্পের ইনস্ট্রাকশন শোনে তাহলে সারা যুক্তরাষ্ট্র জুড়ে যে দাঙ্গাটা ছড়িয়ে যাবে সেটা আসলে কারোই কন্ট্রোল করা সম্ভব হবে না। শুধুমাত্র যে আপনার যে কৃষ্ণাঙ্গরাই আন্দোলন করছে বা প্রতিবাদ করছে তা কিন্তু নয়। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শ্বেতাঙ্গ সেই আন্দোলনে যোগ দিচ্ছেন এবং ওই শ্বেতাঙ্গ কারা? ওনারা হচ্ছে মূলত লিবারেল, যারা শান্তিপ্রিয় সাদা অধ্যুষিত মানুষগুলো যোগ দিচ্ছেন। পুলিশ যদি এই মুহূর্তে এক্সট্রিম মেজার নেয় তাহলে কিন্তু টোটাল বিষয়টা আউট অফ কন্ট্রোলে চলে যাবে। আমরা দেখেছি অনেক পুলিশ চেষ্টা করছে তাদেরকে বোঝানোর জন্য, অনেক জায়গায় আমরা দেখেছি নীল ডাউন করে বসে আছে, হ্যাঁ আমরা বুঝতে পারছি আমরা ভুল করেছি, প্লিজ প্লিজ তোমরা শান্ত হও, তোমরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানাও, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ভায়োলেন্স করবা না। সেটা পুলিশের বক্তব্য যে তোমরা ভায়োলেন্স করতে পারবা না, ভাঙচুর করবা না, লুটপাট করতে পারবা না, কিন্তু তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমাদের কোনো প্রবলেম নেই। এবং কিছু সময় পুলিশ সমর্থনও দিচ্ছে ওদেরকে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আরো একটি বিষয় আমরা অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা কথায় বলি যে কৃষ্ণাঙ্গরা শুধু নির্যাতিত হচ্ছে যুক্তরাষ্ট্রে, শুধু কৃষ্ণাঙ্গরা নয় কিন্তু শ্বেতাঙ্গ ছাড়া, শ্বেতাঙ্গের বাইরে আমরা যারা বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি বা অন্যান্য রেসের যাদের স্কিনটা একটু ব্রাউন বা ডার্ক, ওরাও কিন্তু আপনার ওই বর্ণবাদ বৈষম্যের শিকার হচ্ছে প্রতিনিয়ত। আপনাকে যদি কখনো রাস্তার মধ্যে পুলিশ আটকায়, থামানো হয় আপনার গাড়িটি, আপনার সাথে আমাদের সাথে, উই কনসিডার ব্রাউন পিপল, আমাদের এইভাবে একটা পুলিশ অফিসার কথা বলবে, যদি সাদা পুলিশ ড্রাইভারকে সাদা পুলিশ থামায় ওইভাবে কথা কিন্তু বলবে না। বর্ণবাদ বৈষম্যটা যুক্তরাষ্ট্রে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে কিন্তু মানে কথা বলার ধরনের মধ্যে এই বৈষম্যটা স্পষ্ট হয়। একটা বিরতির পরে আমি এসে জানতে চাইবো যে আসলে এরকম একটা বিক্ষোভের পরে যেটি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলছে একটা সুন্দর পথের দিকে হয়তো যাচ্ছে, সুন্দর অধ্যায়ের দিকে, তেমনটা কি যাবে কিনা, মানে এই বৈষম্যটার একটা শেষ হতে যাচ্ছে কিনা? একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। জনাব শমশের মোবিন চৌধুরী, এই পর্যায়ে একটু যেটি জানতে চাই যে যখন যুক্তরাষ্ট্রে এরকম ঘটনা অহরহ এবং বর্ণবাদ তাদের একটা মানে তাদের প্রাতিষ্ঠানিকভাবে এটি প্রতিষ্ঠিত ব্যবস্থাপনার মধ্যেই, সেখানে যুক্তরাষ্ট্র যখন সংখ্যালঘু নির্যাতন বিভিন্ন দেশে দেশে এটি নিয়ে মোড়লগিরি করে, এমনকি বাংলাদেশের থেকেও কখনো কখনো আমরা দেখি কেউ বিচার দেয় যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে, সেই অবস্থানটা তারা পায় কোথা থেকে, মানে সেই জায়গাটা কোথা থেকে আসে?
আপনার প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক। এই কারণে আমি বলছি যে তাদের কিন্তু সেই মরাল হাই গ্রাউন্ড নেই, এখন তো আরো নেই। যেটা হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র তো গণতান্ত্রিক সমাজ, আপনার যতই খারাপ অ্যাডমিনিস্ট্রেশন হোক না কেন, সবচেয়ে বেশি তারা 8 বছর আপনাকে ক্ষতি করতে পারবে, এর বেশি পারবে না। তারপরে মানুষের একটা অধিকার, ভোটারদের অধিকার থাকে পরিবর্তন ঘটাবে। 4 বছরের মাথায় সেই পরিবর্তন তারা ঘটাতে পারে। তো সে কারণে বলছি যে হ্যাঁ, প্রাতিষ্ঠানিক ভাবে এটা তাদের সাংবিধানিক ভাবে মানে বা কেতাবি ভাষায় বৈষম্য থাকার কথা না, কিন্তু তাদের মনোজগতে কিন্তু এই বৈষম্যটা রয়েছে, এবং সেই জন্য তারা অন্যকে সমালোচনা করার আগে তাদের নিজের দিকে একটু তাকানোটা প্রয়োজন। একই সাথে বলতে হবে যে যুক্তরাষ্ট্র হ্যাঁ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তারা আইনের শাসন তারা সাধারণত মেনে চলে। তবে এই আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে বিশেষ করে এই কৃষ্ণাঙ্গদের এবং এই শ্বেতাঙ্গদের মধ্যে যে বর্ণবাদের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি, এটা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত একটি ক্ষতিকর একটা জিনিস। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে এই বর্ণবাদী বিষয় ছাড়া, বৈষম্যের বিষয় ছাড়া আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তাদের অবস্থান অনেকটা দুর্বল, অনেকটা দুর্বল। আইসোলেশনিস্ট একটা তারা নীতিতে তারা চলে গেছে গত 3 বছর ধরে। ট্রাম্প যদি আবার এবার নভেম্বরে যদি জয়ী হন, আরো 4 বছর তারা ওই পথে যাবে। সেখানে অন্য শক্তি, বহিঃশক্তি আসবে। সেখানে যুক্তরাষ্ট্রের কথা হুকুমদারি কে কতটা মানবে বা মানবে না, সেটা কিন্তু বড় দেখার। সেই মোড়লের অবস্থানে নড়চড় হতে পারে। ডাব্লিউএইচও থেকে যে যুক্তরাষ্ট্র সরে গেল, এটা কিন্তু ডাব্লিউএইচওর কোনো ক্ষতি হবে না, কারণ অন্য সকলে ইউরোপও যুক্তরাষ্ট্রের সাথে নয় এই ব্যাপার। তাদের পরীক্ষিত বন্ধু মিত্র ইউরোপ, তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে এখন নয়। তো এই ডোনাল্ড ট্রাম্পের অবস্থান যুক্তরাষ্ট্রের অবস্থানকে অনেকটা দুর্বল করে ফেলছে। স্পষ্ট। আমি জনাব হুমায়ুন কবির আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাই। সেই সাথে সাথে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তিনি বলছেন যে তিনি বিবিসির একটি প্রতিবেদনকে রেফার করে তার ভেরিফাইড ফেসবুক পেজে বলছেন যে মার্কিন দূতাবাসকে প্রশ্ন করা উচিত সাংবাদিক নির্যাতনের ব্যাপারে। সেখানে অন্তত 90টি সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি CNN এর একজন রিপোর্টার, অশ্বেতাঙ্গ একজন রিপোর্টারকে লাইভ রিপোর্টিং এর সময় তাকে গ্রেপ্তার করছে পুলিশ। রাবার বুলেটে সাংবাদিকের চোখ নষ্ট হয়েছে, এরকম ঘটনা দেখতে পাচ্ছি। আসলে এই বিষয়ে কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আসলে বিষয়গুলো দুই ভাবে দেখা যায়, একটা হচ্ছে দৃশ্যমান বিষয়, আর একটা হচ্ছে যে ভেতরে গিয়ে দেখা। অ্যাম্বাসেডর শামসুল চৌধুরী কিন্তু কথাগুলো ইঙ্গিত করেছেন। আমি আরেকটু ভেতরে গিয়ে বলি, সেটা হচ্ছে যে আপনি গভর্নমেন্টের সাথে গভর্ন যারা, তাদের রিলেশনশিপটা কি। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা বিন্যাসের একটা মৌলিক জায়গা হচ্ছে চেকস এন্ড ব্যালেন্স এন্ড সেপারেশন অফ পাওয়ার্স। এখন আপনি লক্ষ্য করবেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলছেন যে আমার হাতে সর্বময় ক্ষমতা আছে, তাকে কিন্তু গভর্নররা চ্যালেঞ্জ করছে, না তোমাদের দেশের সর্বময় ক্ষমতা নেই। এই যে ক্ষমতার বিভাজন, এবং আজকেও কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যখন কথা বলছিলেন, তিনি কিন্তু বারবার বলছিলেন গভর্নরস এন্ড মেয়র্স। কেন কথাটা বলছেন? কারণ শাসনতান্ত্রিক ভাবে, সাংবিধানিক ভাবে গভর্নর এবং মেয়রদের হাতে ক্ষমতা আছে, যেখানে প্রেসিডেন্টকে ক্ষমতা সেখানে ব্যবহার করতে পারেন। কাজে এই যে ক্ষমতার বিভাজন এবং প্রত্যেকেরই ক্ষমতার সীমাবদ্ধতা, এটা কিন্তু মনে রাখবেন যে যে কোনো শাসন কাঠামোর একটা মৌলিক জিনিস। এবং এই মৌলিক জিনিসটা সমস্যা হচ্ছে যে যেটা স্যার করছিলেন একটু আগে, মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি 4 বছরের জন্য যা খুশি তা করতে পারেন, ম্যাক্সিমাম 8 বছর করতে পারেন, তারপরে কিন্তু আপনাকে অটোমেটিক্যালি বিদায় নিতে হবে। কিন্তু এমন অনেক দেশ পৃথিবীতে পাবেন যেখানে আপনি, অনেক দেশ আছে যেখানে সারা জীবনের জন্য লাইফ লং আপনি রাষ্ট্রপ্রধান হয়ে যেতে পারেন। তো কাজে তার অর্থ হচ্ছে সেখানে শাসন ব্যবস্থাটা ব্যক্তির হয়ে যায়, এবং যারা নাগরিক তাদের কনসেন্টের ভিত্তিতে কিন্তু শাসন ব্যবস্থাটা থাকে না। ফলে আমরা যেটা দেখি, ওই ধরনের শাসন কাঠামোতে যে যতক্ষণ শাসন করেন ততক্ষণই তার কথা সব বলে, যখনই তিনি ওখান থেকে ক্ষমতার দিকে চলে যান তখনই সে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অপপ্রচার শুরু হয় এবং তিনি ইতিহাসের পাতা থেকে মুছে যান। এখানে মনে রাখতে হবে যে মানে শাসন কাঠামোটা কিরকম, তুলনাটা করার আগে কিন্তু আমাদের এই জায়গায় যেতে হবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের
আজকে ভিডিওতে দেখেছেন, আমার হাতে যেটা নিয়ে আলোচনা খুব করছেন সময় নেই, সাংবাদিকদের। আমার হাতে খুব সময় নেই, যার কারণে আমাকে একটা শেষ অংশে এই আলোচনাটায় যেতেই হবে জনাব জাকারিয়া মাসুদ এবং মনোয়ার হোসেন পিয়ালের কাছ থেকে, যে আসলে এই বিক্ষোভটা কোন দিকে যাচ্ছে এবং শেষ কোথায়। এই করোনা পরিস্থিতির মধ্যে বিক্ষোভ তো আরো ভয়ঙ্কর পরিণতি বয়ে নিয়ে আসছে, কোন দিকে যাচ্ছে এবং শেষ কোথায়, জনাব জাকারিয়া মাসুদ? আম, খুব দ্রুত সময়ের মধ্যে এই আন্দোলন যে থেমে যাবে সেটা আমরা মনে করছি না। যদিও এই মুহূর্তে খুব প্যান্ডামিক টাইম, সবাইকে বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য, কিন্তু পাবলিক যে সেন্টিমেন্ট কিন্তু কেউ ধরে রাখতে পারছে না। কারণ যে অত্যাচার হয়ে আসছে এই কালোদের বিরুদ্ধে সাদাদের, সেটা মানুষ কি হয় একটা পর্যায়ে কিন্তু এক্সপ্লোড দ্যামসেলফ, আমরা আর পারছি না। আপনারা দেখছেন যে শুধুমাত্র কালোরাই কিন্তু রাস্তায় নয়, প্রচুর শতাংশ রাস্তায় যোগ দিয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে জর্জ ফ্লয়েডের আন্দোলন থেকে সরে গিয়ে কিছুটা এখন আপনার ডেমোক্রেট এবং রিপাবলিক দুই দলের বিভাজন হয়ে যাচ্ছে পুরো বিষয়টা, আমার কাছে যেটা মনে হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই চাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প মূলত সাদাদের সাপোর্ট করে যাচ্ছেন, কালোদেরকে কখনোই সাপোর্ট করেন না। বিভিন্ন বক্তব্য ট্রাম্প কিন্তু বলেছেন যে এদেশে কালোরা, মেক্সিকানরা বা অন্যান্য দেশ থেকে যারা আসছে বা থাকছে, ওরা এদেশের জন্য মঙ্গল বই আনছে। তো এখন ওই লোকগুলো তো ট্রাম্পকে সাপোর্ট করছে না, অফকোর্স ওরা ডেমোক্রেটকে সাপোর্ট করছে। আমি রাজনৈতিক অবস্থানও চলে আসছে স্পষ্ট। জনাব মনোয়ার হোসেন পিয়াল, আপনার বক্তব্য জানতে চাই এই বিষয়ে, যে এখানে শেষ কোথায় দেখেন এই বিক্ষোভের? লস অ্যাঞ্জেলেসের কথা আমি বলবো, যুক্তরাষ্ট্র তো বিভিন্ন অঙ্গরাজ্য বিভিন্ন ভাবে চলে এবং বিভিন্ন অঙ্গরাজ্যের পরিস্থিতি ভিন্ন। লস অ্যাঞ্জেলেসে আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলন মিছিল থেকে এবং এদের ডেমনস্ট্রেশন থেকে যেটা ভায়োলেন্সে রূপ নিয়েছে, সেজন্য কারফিউ জারি করা হয়েছে গত শনিবার থেকে। প্রতিদিনই, গতকালকে এবং গত পরশু দিনও বিকেল 4টা থেকে ভোর 5:30 পর্যন্ত কারফিউ প্রতিদিনই রয়েছে, শুধু ওই দাঙ্গাটাকে দমন করার জন্য। তবে বারাক ওবামা যেটা বলেছেন যে সবকিছুই একটা খারাপ ছিল, একটা ভালো দিকটাও দেখা যায়। উনি যেটা বলেছেন যে এই আন্দোলনের একটা সলিড যে একটা খ্রিস্টানদের প্রতি অত্যাচার অবিচারের যে একটা আন্দোলন, এবং ইটস এ ভ্যাস্ট আন্দোলন, পিপল ফ্রম ম্যাস পিপল, ওই আন্দোলনটা কিন্তু চলে যাবে এবং এটা পিসফুলি আন্দোলন হলেই ওই আন্দোলনটা কিন্তু জয়ী হবে। অনেক ধন্যবাদ জনাব মনোয়ার হোসেন পিয়াল, জাকারিয়া মাসুদ, ধন্যবাদ জনাব এম হুমায়ুন কবির এবং শমশের মুবিন চৌধুরী বীর বিক্রম। আপনাদের চারজনকে বিদায় নিচ্ছি জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে।